আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেসের ক্লাস নাম্বার 4। আজকে আমরা মিলিং মেশিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মিলিং মেশিনের একটা চিত্র দেখি, তারপরে মিলিং মেশিনের উপর আর কিছু ভিডিও দেখব। ভিডিও দেখলে মিলিং মেশিন সম্পর্কে সমস্ত আইডিয়া চলে আসবে তোমাদের। আর যে যে প্রশ্নগুলো পড়তে হবে আমি ওই ভিডিও বোঝানোর সাথে সাথে, ভিডিও দেখানোর সাথে সাথে বলবো এবং বোঝাই দেব। প্রথমে আমরা মিলিং মেশিনের চিত্র দেখি একটা। এটা হচ্ছে একটা সিম্পল মিলিং মেশিনের চিত্র। মানে মিলিং মেশিন আরো অনেক জটিল। এই পার্টটা, বিশেষ করে এই পার্টটা আরো জটিল, কিন্তু এখানে সিম্পল ভাবে দেখানো হয়েছে। মনে হচ্ছে একটা ড্রিল মেশিন, আসলে ড্রিল মেশিনের মিলিং মেশিন। সিম্পল চিত্র। আমি এর অংশগুলো বলি। এই যে অংশটা দেখতেছে, যেটা খাড়া অংশটা, এটার নাম হচ্ছে কলাম। এটার নাম কি? কলাম। আর এই যে দেখতেছে, এটা হচ্ছে টেবিল। এই যে যেটার উপরে এটা বসছে আর কি, টেবিল। ঠিক আছে। আচ্ছা, এখানে এই টেবিলের পরে যেটা বসানো আছে, এটার উপরে আরেকটা জিনিস বসানো আছে। এই যে এই জিনিসটা দেখো, এই যে জিনিসটা, এটা বসানো আছে পরে, যেটা এটার নাম হচ্ছে বাইস। ঠিক আছে। টেবিলের উপরে এটা বসানো আছে, বাইস বসানো আছে। ঠিক আছে। কিন্তু টেবিল যেটা দেখতেছো, এই যে টেবিলটা, টেবিলের মধ্যে একটা হ্যান্ডেল আছে, দেখো যেটা। এই বাইসটা তো পরে বসাইছে টেবিলে। টেবিলের পরে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা দেখো। হ্যান্ডেলটা যদি ঘোরায়, টেবিলটা এই দিকে যাবে, আবার উল্টা ঘোরাইলে আবার এইদিকে আসবে। মানে এইদিকে যাতায়াত করবে। টেবিলটা কি করবে? এদিকে যাতায়াত করবে। বুঝতে পারছি? টেবিলটা যাতায়াত করবে এইভাবে। আমাদের লেদ মেশিনে যেরকম তিনটা জিনিস ছিল। একটা জিনিস ছিল তোমার ক্যারেজ, তারপর ক্রস স্লাইড, আরেকটা ছিল তোমার কম্পাউন্ড রেস্ট। ঠিক এখানে এখানেও তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিসের মুভমেন্টগুলো তোমাদের বুঝতে হবে। এটার মুভমেন্টটা দেখো, এই টেবিলের মুভমেন্টটা কিরকম হবে। এই হ্যান্ডেলটা যদি ঘোরায় তো টেবিলটা সামনে যাবে, আবার উল্টা ঘোরাইলে আবার টেবিলটা এই দিকে আসবে। এটা দেখো, এখানে একটা হ্যান্ডেল আছে, এই টেবিলের নিচে একটা জিনিস আছে, দেখো, এটার নাম হচ্ছে ক্রস। এটার নাম ক্রস। ওই যে আমরা ক্রস স্লাইড করছিলাম ইসের মধ্যে, এটার নাম হচ্ছে ক্রস, টেবিল ক্রস। এই হ্যান্ডেলটা ঘোরাও না, উপরে টেবিলটা সহ এটা এই দিকে যাবে, আবার উল্টা করে আবার এই দিকে আসবে। মানে এদিকে যাতায়াত করবে এটা। ঠিক আছে। বুঝতে পারছি যে এটা যদি ঘোরাই আমি, তাহলে উপরে টেবিলটা সহ, বাইশটা সহ এটা সামনে যাবে, আবার উল্টা করে পেছনে আসবে। এটার নাম হচ্ছে ক্রস। আচ্ছা, নিচেরটা দেখো, এটার নাম হচ্ছে নি। এটার নাম কি? নি। নিচের পার্টটা, এটার নাম হচ্ছে কি? নি। নির মধ্যে একটা হ্যান্ডেল আছে, দেখো। এই হ্যান্ডেলটা যদি ঘোরায়, তাহলে এটা টোটাল উপরে যা যা আছে সব নিয়ে উপরে উঠবে, আবার উল্টো করে এলে সব নিয়ে নিচে নামবে। তার মানে এই যে এরকম এই বরাবর যাতায়াত করবে। আমরা যদি এটার এক্স অক্ষ ধরি, এটার যদি ওয়াই অক্ষ ধরি, এটা হবে কি? জেড অক্ষ। ঠিক আছে। তাহলে এই যে নির হ্যান্ডেলটা, এটা যদি ঘোরায় আমি, ঘোরাইলে যে হ্যান্ডেলটা যদি ঘোরায়, তাহলে এটা উপরে যাবে, নিচে নামবে, উপরে যাবে, নিচে নামবে, সমস্ত কিছু নিয়ে। আবার এই ক্রসের হ্যান্ডেলটা যদি ঘোরায়, তাহলে ক্রসের উপরে যা যা আছে সব নিয়ে সে এদিকে যাবে, আবার এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে যাবে। আবার টেবিলের হ্যান্ডেলটা যদি ঘোরায়, টেবিলের হ্যান্ডেল এটা যদি ঘোরায়, টেবিলের উপরে যা যা আছে এটা নিয়ে সে এদিকে যাবে, আবার এদিকে আসবে। বুঝতে পারছি? আর উপরে যেটা দেখতেছো, এটা হচ্ছে কাটার, মিলিং কাটার। এই যে এটা হচ্ছে মিলিং কাটার। মিলিং কাটারটা এখানে লাগানো হয়েছে। ঠিক আছে। আমরা লেদ মেশিনের সময় যেটা দেখছিলাম, যে বস্তুরে আমি অপারেশন করব ওই বস্তুটাই ঘুরবে। ঠিক না? মানে যে বস্তুটা আমি মেশিনিং করব ওইটা ঘুরবে, আর কাটিং টুল কি করবে? ওই বস্তুর উপর দিয়ে যাতায়াত করবে। কিন্তু মিলিং মেশিন এটা না। মিলিং মেশিন হচ্ছে কার্যবস্তুটা বরং স্থির থাকবে, মোটামুটি স্থির থাকবে, আর এই যে কাটিং টুলটা ঘুরবে। কাটিং টুলটা এখানে জায়গা দাঁড়িয়ে ঘুরবে, আর কার্যবস্তুটা কি করবে? কার্যবস্তুটা এই কাটিং টুলের সাথে এই দিক দিয়ে যাতায়াত করবে, এইদিকে এইদিকে, উপরে নিচে, ডানে বামে, তাই না? তাহলে এখানে কার্যবস্তুটা যাতায়াত করবে, আর কাটিং টুল দাঁড়ায় দাঁড়ায় ঘুরবে। ঠিক আছে। আর এই লেদ মেশিনে কি ছিল? কার্যবস্তুই ঘুরছে আর কাটিং টুলটা যাতায়াত করছে। ওকে। তাহলে আমরা এখন কিছু ভিডিও দেখব এই লেদ মেশিন, মিলিং মেশিনের উপরে। ভিডিওর মধ্যে ক্লিয়ার হবে আশা করি। আমরা আমাদের প্রথম ভিডিওতে মিলিং মেশিন কিভাবে মুভমেন্ট করা হয়, ওই যে আমরা দেখলাম যে টেবিল মুভমেন্ট করে কিভাবে, নি মুভমেন্ট করে কিভাবে, এই মুভমেন্টগুলো একটু দেখবো। আমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝবো, আমি কোনো কথা বলবো না, তোমরা শুধু দেখলেই বুঝবা।
milling machine is a machine tool with a rotating cutter, typically used to shape, slot, and drill solid metal workpieces. Most machines have 3 axes of movement, X, Y, and Z, the same as those of the Cartesian coordinate system. On a manually operated conventional milling machine, the milling table can be moved side to side along the X-axis using one of 2 hand wheels. The table sits on a structure called the saddle, and together can be moved transversely along the Y-axis. The spindle, which holds and rotates the cutting tool, is housed in the milling head and can be moved vertically along the Z-axis. Z-axis movement can be accomplished by moving the entire head vertically along the column. Alternatively, a lever-operated quill can provide rapid vertical movement for operations such as drilling. A vertical machining center, or VMC, is a computer-controlled CNC milling machine. Movements are very similar to those of conventional milling machines, with the table moving along the X-axis, the Y-axis, and the spindle head moving vertically along the Z-axis. Machine structures such as the table, saddle, and milling head slide along machines use cast iron box along the Z-axis. Machine structures such as the table, saddle, and milling head slide along a set of rails. Some machines use linear motion guides, which are low in friction through the use of circulating ball or roller bearings. Other machines use cast iron box ways, which can be more rigid at the expense of added friction. Hand wheels are used to apply power for axis movement on manual machines. Highly accurate servo motors are used to apply power on automated CNC machines. Lead screws, such as the Acme screw on this conventional machine, translates rotational movement into linear motion. CNC machines use ball screws and ball nuts. Ball bearings which circulate within the ball nuts reduce friction while increasing accuracy. আমরা এখন আরেকটা ভিডিও দেখবো। এই ভিডিওতে মিলিং মেশিন কিভাবে অপারেশন করা হয়। মুভমেন্টটাতে দেখলাম আমরা একটু আগের ভিডিওতে মুভমেন্ট দেখছি যে কিভাবে ভার্টিক্যালি, হরিজন্টালি কিংবা জেড অ্যাক্সিসে কিভাবে মুভমেন্ট করে মেশিনগুলো, এগুলো দেখলাম। এখন আমরা এই মেশিনে কিভাবে অপারেশন করে এই অপারেশনগুলো একটু দেখব। আমরা মূলত দেখতেছি আইডিয়া নেওয়ার জন্য, আসলে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না যে মিলিং মেশিন কিভাবে অপারেশন করা হয়। যে জিনিসগুলো আসবে ভিডিও থামে আমি দেখাই দেবো যে এটা আসবে, ঠিক আছে? এখন শুধু ভিডিওটা দেখো তোমরা। The spindle of a manual milling machine is supported by ball bearings inside of a quill, and the quill is contained within the milling head. A long threaded drawbar is fitted through the hollow center of the spindle shaft and screws onto the back end of the tool holder. Tightening the drawbar with a wrench securely holds the tool holder within the tapered spindle socket. Some machines have pneumatic-powered drawbars, which allow push-button tool changes. The head of a manual milling machine has several levers and knobs for various functions. The power knob has forward, reverse, and off detents and delivers power to the spindle motor. Spindle motors come in single-phase and three-phase, both of which are readily available. Three-phase motors may require phase converters in residential shops, but offer benefits such as low vibration and instant spindle reversal.
The spindle brake lever can be used for rapidly stopping the rotating spindle, or to lock the spindle in place when changing tools. Step pulley heads require variable speed heads are simpler to operate, only requiring the turning of a small handwheel. The high-low gear lever engages the back gear, which is necessary when slow spindle speeds down to 70 RPM are required. Another feature found on many conventional machines is the power quill feed. With the power off, the power down feed transmission can be engaged. The speed selector gives you a choice of 3 different feed rates. The power can then be turned on, and the feed direction knob can be pushed forward for downwards feeding. Finally, the clutch lever is pulled to the left for quill engagement. The quill stop can be set at a desired depth, and the overload clutch will automatically disengage the quill at the proper depth. আমরা এখন আরেকটা ভিডিও দেখব। এখানে আরো কিছু বেসিক অপারেশন তোমাদের দেখানো হবে। আমি আবার বলতেছি এই অপারেশনগুলো কিভাবে করে এটা শুধু ধারণা নেওয়ার জন্য, যে জিনিসগুলো পরীক্ষায় আসবে ওই জিনিসগুলো আমি থামায় থামায় দেখাই দিব। ঠিক আছে, দেখো এই ভিডিওটা। Various tools can be held in the cartridge spindle. A pull stud is threaded into the back of each tool holder. An electronically actuated drawbar interfaces with the pull stud to quickly release the tool from the spindle, or to firmly secure the tool within the tapered spindle socket. This method of tool retention offers high reliability, making it ideal for use with automatic tool changers. The electrical cabinet mounted to the back of the machine contains most of the electronic components. The control panel provides a user interface for various operations. When set to automatic mode, the machine reads programs stored in memory. Programs typically contain many lines or blocks of code, and each block contains instructions for various machining operations. With the machine in MDI mode, blocks of code are written one by one at the keypad, often for setup and diagnostic purposes. S100 M03 rotates the spindle in the forward direction at 100 RPM. S5000 speeds up the spindle to 5000 RPM. M05 stops the spindle. Replacing M03 with M04 rotates the spindle in the reverse direction. Electronic hand wheels, called manual pulse generators, are used to manually position the machine table or spindle to exact locations. Positioning of an MPG mounted to a control pendant allows the operator to get closer to the machine for a better view. Jog and rapid buttons are used for quick, rough positioning of the table and spindle. Coolant pumps can be activated with the keypad or with an M08 code. Water-soluble coolant is used to remove heat and clear chips, as well as periodic machine washdowns. একটু আগে যেটা দিল ওই যে এখন মেশিনটা ওয়াশ করতেছে, একটু আগে এখান থেকে যে তরলটা বের হলো ওটার নাম হচ্ছে কুল্যান্ট, মানে মেশিনকে ঠান্ডা করার জন্য, মেশিনকে না কার্যবস্তুকে এবং কাটিং টুলকে ঠান্ডা করার জন্য কুল্যান্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কুল্যান্ট কেন ব্যবহার করা হয় এবং কুল্যান্ট হিসেবে কি কি ব্যবহার করা হয়, এটা পরীক্ষায় আসবে কিন্তু। মানে একটু আগে যে সাদা দুধের মতো যে জিনিসটা বের হলো এদিক দিয়ে, এটার নাম হচ্ছে কি কুল্যান্ট। Chips are removed by conveyors, auger type, flat belt type, or both. এখন আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এই ভিডিও আমরা দেখব যে এক মিলিং মেশিনে কার্যবস্তু কিভাবে আটকানো হয়। মানে এটা গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসবে, শুধু এইটুকু আসবে যে মিলিং মেশিনে কার্যবস্তু কিভাবে আটকানো হয়।
লেদ মেশিনে ঠিক ওরকম প্রশ্ন আসবে, লেদ মেশিনে কার্যবস্তু কিভাবে আটকানো হয়। লেদ মেশিনে আমরা মনে আছে তো কিভাবে আটকানো হয়, 3 জ চাক দ্বারা আটকানো হয়, 4 জ চাক দ্বারা আটকানো হয়, স্টেডি রেস ব্যবহার করা হয়, ফলোয়ার রেস ব্যবহার করা হয়, টেলিস্টক ব্যবহার করা হয়, মনে আছে না এসব। আবার কখনো কখনো ড্রাইভিং ডগ, ডিভাইডিং না ড্রাইভিং ডগ অথবা ওই যে ড্রাইভিং কি জানি ড্রাইভিং ডগ অথবা এটার একটা নাম আছে যেন ভুলে গেছি, এগুলো ব্যবহার করা। এই অনুরূপ প্রশ্ন মিলিং মেশিনে আসতে পারে যে মিলিং মেশিনে কার্যবস্তু কিভাবে ধরা হয়। ঠিক আছে, এইটা আমরা এখন দেখব। Work holding devices securely and accurately position workpieces on a milling table. Vises are the most common devices. এটা হচ্ছে টেবিল, মিলিং মেশিন এটা কি টেবিল। এই টেবিলে কিন্তু সরাসরি কোনো কার্যবস্তু আটকানো হয় না, এই টেবিলের মধ্যে কিছু একটা লাগাইতে হবে। তো প্রথমে আমরা লাগাবো বাইস, টেবিল বাইস, এটার মধ্যে লাগাইতে হবে। দেখো একটা একটা করে দেখাইতেছি। 1 নম্বর তুমি যদি বলো, প্রশ্ন যদি এরকম আসে যে মিলিং মেশিনে কার্যবস্তু কিভাবে আটকানো হয়, তো 1 নম্বর তো হচ্ছে টেবিলের উপরে টেবিল বাইস লাগানো হয়। দেখো টেবিল বাইসটা কিভাবে লাগায়। Used in milling. A light coat of rust preventative, such as Bowshield T9 or LPS3, is recommended prior to mounting. এটা বাইস, টেবিল বাইস। Parallel alignment of the fixed vise jaw to the x-axis is accomplished with the dial এখন করতেছে অ্যালাইনমেন্ট করতেছে, বাইসটা যে বসাইলো এটা ঠিক মতো তো ম্যানুয়ালি বসাইলে তো হবে না, ওই ডায়াল গেজ দ্বারা এটারে পজিশন ঠিক করতেছে। test indicator. This vise is out of alignment by 0.04 of an inch per 6 inches. With the bolts partially tightened, the vise can be manually bumped into near perfect alignment. Some vises can be mounted lengthwise along the table or sideways for holding workpieces vertically. Parallels are used to elevate the workpiece, giving clearance for side milling and through-hole drilling. Thin parallels as well as wavy parallels are used for thinner workpieces. Jaw plates in the outboard positions of the vise jaws allow clamping of large plates. Double station vises hold 2 workpieces for added productivity. V-block. আচ্ছা, এখন যেটা দেখতেছো বাইসের মধ্যে একটা আলাদা একটা যন্ত্র লাগালো, এর নাম হচ্ছে ভি ব্লক। ভি আকৃতির, দেখো এই যেরকমের ভি আকৃতির কোনো সিলিন্ডার আকারের বস্তু যদি মিলিং মেশিনে আটকাইতে হয় তাহলে ভি ব্লক ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভি ব্লক, সিলিন্ডার আকারের বস্তু ভি ব্লকের সাহায্যে আটকানো হয়। সিলিন্ডার গোলাকার বস্তু ভি ব্লকের সাহায্যে আটকানো হয়। Blocks hold cylindrical workpieces and can quickly and accurately locate the y-axis center. A V-block can also hold round bars vertically. Or other work-holding mounting workpieces, solid chucks. Other work-holding devices such as collet chucks. A vise can be held within another vise, as demonstrated with the sign vise. Step clamps are easy. এখানে দেখো এটা যে কার্যবস্তু, যেটা এটাকে টেবিলের সাথে আটকানো হয়েছে ক্ল্যাম্পের সাহায্যে। দেখো একটা ক্ল্যাম্প, একটা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হচ্ছে। তার মানে অনেকগুলো হইলো। কিন্তু যে কার্যবস্তু কিভাবে মিলিং মেশিনে আটকানো হয়, 1 নম্বর হচ্ছে বাইসের মাধ্যমে আটকানো হয়। আবার যদি সিলিন্ডার জব হয় তাহলে বাইসের সাথে কি লাগানো হয়, বাইসের সাথে ভি ব্লক লাগানো হয়। আবার এখন যেটা দেখতেছো এটা হচ্ছে টেবিলের সাথে ক্ল্যাম্পিং করা হইতেছে কার্যবস্তু আটকানোর জন্য। Easily adjustable in height for mounting workpieces directly to the T-slot table. Care should be taken to ensure that the clamp is parallel to the surface of the table and not tilted. এখন দেখো যে এটা কিন্তু 3 জ চাক, এই যে দেখতেছো না একটা 3 জ চাক, এই লেদ মেশিন থেকে খুলে নেওয়া হয়েছে। এটা মানে এই গোলাকার আকৃতির জব ধরার জন্য কখনো কখনো 3 জ চাকটা লেদ মেশিন থেকে খুলে এখানে লাগানো হয়। 3 জ চাক, 4 জ চাক। এই 3 জ চাক 4 জ চাক কিভাবে লাগাইছে, এখানে ক্ল্যাম্পিং করছে, টেবিলের সাথে ক্ল্যাম্পিং করছে। The possibilities are limitless. In this example, a lathe chuck is used to hold a large tubular steel workpiece. আমরা এখন দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব।
প্রশ্ন আসবে এখান থেকে মিলিং কাটার নিয়ে। মিলিং কাটার দুই ধরনের, একটা হচ্ছে ফেস মিলিং কাটার আর একটা হচ্ছে ইন মিলিং কাটার। তোমরা এই যে মিলিং কাটার তো একটু আগে দেখলা, মিলিং কাটারগুলো দেখতে কিন্তু এরকম হয়। দেখো যে এরকম একটা কাটার দেখছো তোমরা, যে গোলাকার গোলাকার একটা কাটার দেখছো না যেরকম, আর একটা কাটার দেখছো লম্বা লম্বা কাটার, ডিল বিটের মতো এরকম লম্বা লম্বা কাটার দেখো নাই? এইটা হচ্ছে তোমার ফেস মিলিং কাটার। এটার নাম কি? ফেস মিলিং কাটার। আর এটা হচ্ছে ইন মিলিং কাটার। এইটা ফেস দিয়ে কাটবে, এই নিচের অংশ দিয়ে কাটবে, এই অংশটা দিয়ে কাটবে। কাটারটা গোল, কাটারটা হচ্ছে গোল, আমরা দেখবো ভিডিওতে একটু পরে। এই নিচের অংশ দিয়ে কাটবে। আর এটা হচ্ছে কাটারটা লম্বা ডিল বিটের মতো, সাইড দিয়ে কাটবে, যে দিক দিয়ে কাটবে, সাইড দিয়ে কাটবে। তাহলে মিলিং আসলে দুই ধরনের, একটা হচ্ছে ফেস মিলিং আর একটা হচ্ছে ইন মিলিং। আমি দেখাচ্ছি তোমাদের। মিলিং আসলে দুই ধরনের, একটা হচ্ছে ফেস মিলিং আর একটা হচ্ছে ইন মিলিং। মিলিংকে আমরা দুই ভাগ ভাগ করতে পারি। মিলিংকে একটা হচ্ছে ফেস মিলিং, ফেস মিলিং, আর একটা হচ্ছে তোমার ইন মিলিং, ইন্ড মিলিং। এই ইন মিলিংকে আবার দুই ভাগ ভাগ করা যায়, একটা হচ্ছে আপ মিলিং, আপ মিলিং, আর এটার নাম হচ্ছে ডাউন মিলিং, ডাউন মিলিং। একটা হচ্ছে আপ মিলিং আর একটা হচ্ছে ডাউন মিলিং। এই আপ মিলিং এর একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্লাইম্ব মিলিং, ক্লাইম্ব মিলিং। আর একটা হচ্ছে ডাউন মিলিং। ঠিক আছে, আমরা প্রথমে ফেস মিলিংটা দেখবো। ফেস মিলিংটা তো ভিডিওতে দেখি ফেস মিলিংটা কিরকম, তারপরে ইন মিলিংটা আসতেছে আবার। তাহলে মিলিং দুই ধরনের, ফেস মিলিং আর একটা হচ্ছে ইন মিলিং। ইন মিলিং কয় ধরনের? দুই ধরনের, আপ মিলিং অথবা ক্লাইম্ব মিলিং অথবা ডাউন মিলিং। ঠিক আছে, তো প্রথমে আমরা ফেস মিলিংটা দেখি, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করতেছি আবার। এখন একটা ভিডিও দেখবো, ভিডিওতে আমরা ফেস মিলিং দেখবো। Face milling is the process. এই যে কাটারটা দেখতেছে, যেটার কথা বললাম, এই যে গোল আকারের, এই যে যেখানে যেটা আছে, এটা হচ্ছে ফেস মিলিং কাটার। এটা কাটারের মুখ দিয়ে কাটবে, এই যে ফেস দিয়ে কাটবে, এই জন্য নাম কি? ফেস মিলিং। দেখো কিভাবে। Process of machining a flat surface on a workpiece. A cutter is mounted to a face mill holder, which consists of an arbor, 2 drive keys, and a retaining bolt. Carbide inserts are secured to the cutter with screws. A face mill with positive axial rake reduces cutting forces and vibration. The milling head should be positioned close to the workpiece to minimize quill extension and maximize rigidity. Locking the gibs on the Y and Z axes will further improve rigidity. Steel and brass materials can be cut dry, while aluminum, stainless steel, and titanium should be cut with an appropriate lubricant or coolant. The FM45 indexable face mill shown here is manufactured by Glacier Machine Tools and uses square inserts tilted at 45 degrees. Each insert has 4 cutting edges and can be rotated 90 degrees to expose a fresh cutting edge. Aluminum. WD-40 serves as an excellent lubricant for cutting aluminum on a conventional machine, preventing soft aluminum chips from welding to the cutting edges. However, proper ventilation is required due to the smoke it creates. Aluminum is
is being faced without lubrication in this demonstration, but coolant is recommended in a production environment. A finishing pass is performed with the material being fed at the same rate, but with the cutter spinning at a higher speed at a shallower depth of cut. Rectangular inserts, such as those used on this FM90 face mill, have 2 cutting edges instead of 4, but are capable of milling shoulders and slots. আমরা ফেস মিলিংটা দেখলাম। ফেস মিলিং মানে ফেস দ্বারা যেটা কাটবে। এখন আমরা দেখি ইন মিলিং। ইন মিলিং 2 ধরনের, আপ মিলিং এবং ডাউন মিলিং। আমরা ইন মিলিংটা দেখাচ্ছি। এটা একটা কার্যবস্তু আমি ধরলাম, আমি একটা কার্যবস্তু আঁকি। এটা একটা কার্যবস্তু। আমরা যদি এখানে কাটি, এই উপরের লেভেল, এই উপরের পাশটা যদি কাটি, তাহলে এটা কি দিয়ে কাটবো? এই যেরকম গোলাকার কাটার দ্বারা কাটবো। এটার নাম হচ্ছে ফেস মিলিং, তাই না? কিন্তু সাইড যদি কাটতে চাই, যেটা সাইড, এই সাইড, এই সাইড, ওই সাইড, এই সাইড যদি কাটতে চাই, মানে তখন এইরকম একটা কাটার লাগবে। এই যেরকম কাটার, লম্বা কাটার লাগবে। এই লম্বা কাটারটা এইদিকে কাটবে, যে এখানে কাটারটা এইরকম ভাবে আসবে, কাটতে কাটতে এদিকে যাবে অথবা কাটতে কাটতে এদিকে যাবে। এই যে কাটারটা আছে না, এই কাটারটা দেখো কাটতে কাটতে এদিকে যাবে অথবা কাটতে কাটতে এদিকে যাবে। এটার নাম হচ্ছে ইন মিলিং। এটার নাম কি? ইন মিলিং বা সাইড মিলিং বলতে পারি আমরা। সাইড দ্বারা কাটবে, এই যে সাইড, এই সাইড দ্বারা কাটবে। এখন সাইড দ্বারা কাটা 2 ধরনের। এটা তো ঘুরবে, এই যে এই কাটিং টুলটা ঘুরবে, কিন্তু কাটিং টুলটা এইরকম ভাবে ঘুরবে। আবার উল্টাও করতে পারে। আমরা দেখছি যে মিলিং মেশিনটা আমরা দেখলাম যে কাটিং টুল 2 ভাবে করতে পারে, এইভাবে করতে পারে, এইভাবেও করতে পারে। এই কাটিংটা আবার 2 ধরনের, একটা হচ্ছে আপ, একটা ডাউন। আমি এই সাইডটারে একটু উপরের লেভেলকে রাখতেছি। এই যে সাইডটা আছে না, সাইডটারে আমি এরকম আঁকতেছি। মনে করে সাইডটা হচ্ছে এইটা, আমি সাইডটা আঁকতেছি। দেখো সাইডটা হচ্ছে তোমার এইটা, এই উপরেরটা এই সাইডটা আমি উপরে আঁকতেছি যেটা। এখন এইটা হচ্ছে তোমার কাটিং টুল। এখানে একটা কাটিং টুল আছে, এই যে একটা কাটিং টুল আছে। এই কাটিং টুলটা মনে করে এইভাবে ঘুরতেছে, আর এটা কাটবে। কাটিং টুল এইভাবে ঘুরতেছে, আর আমাদের কার্যবস্তুটা আছে এইদিকে যাচ্ছে। কাটিং টুল এইভাবে ঘুরতেছে, কার্যবস্তুটা এইভাবে যাচ্ছে। তখন কাটার পরে চিত্রটা দেখতে হবে এরকম। দেখো আমি যখন কাটা শুরু করব, তখন চিত্রটা দেখতে হবে এরকমের। কাটার আগে এরকম চিত্রটা, কাটার শুরুর সময় চিত্রটা হবে দেখতে এরকমের। এই যে কাটিং টুলটা এইদিকে ঘুরতেছে, আর কার্যবস্তুটা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, এইভাবে কাটতেছে। দেখো কাটিং টুলটা এইভাবে ঘুরতেছে, মানে এইভাবে কাটিং টুলের ভিতরে আমি চিহ্নটা দিই, এইভাবে ঘুরতেছে। কাটিং টুলটা ঘুরতেছে এইভাবে, আর কার্যবস্তুটা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। অনেকটা কাটিংটা হয়েছে কোদালের মতো। কোদালতে যেরকম কাটে এরকম ভাবে কাটতেছি না, মাটি কাটতেছি, এরকম কাটতেছি। দেখো কোদাল দিয়ে মাটি কাটা, এরকম যদি কাটি, তাহলে কাটলে এই কাটিং টুলের দাঁত আছে, দাঁতের মধ্যে চিপস তৈরি হবে। চিপস গুলো এই দিক দিয়ে বেরোবে, এই যে দিক দিয়ে বেরোবে চিপস। কার্যবস্তু এইদিকে যাবে, কাটিং টুল এইভাবে ঘুরবে। এটার নাম হচ্ছে তোমার কি? ডাউন মিলিং, মানে নিচের দিকে কাটতেছে। দেখো এই যে নিচের দিকে কাটতেছে, আর চিপস গুলো বেরিয়েছে এইদিকে। চিপস গুলো বেরিয়েছে তোমার এইদিকে। এটার নাম কি বলো দেখি? এটার নাম হচ্ছে তোমার ডাউন মিলিং, মানে নিচে কাটতেছে কোদালের মতো, এই যে এরকম কূপ দিতেছে, এরকম ডাউন মিলিং। আচ্ছা আমি একটা আপ মিলিং চিত্র আঁকি, তা তোমাদের ক্লিয়ার হবে। মনে হয় এটা কাটিং টুল, এটা কার্যবস্তু। কাটিং টুল, এটা কার্যবস্তু। এখন এই কার্যবস্তু যাচ্ছে এইদিকে, আর কাটিং টুল ঘুরতেছে এইদিকে। কার্যবস্তু যাচ্ছে এইদিকে, কাটিং টুল ঘুরতেছে এইদিকে। এখন কি হবে বলো দেখি? এটা কাটাটার মধ্যে বেলচার মতো হইতেছে না? এটা হচ্ছে কোদালের মতো, আর এটা হচ্ছে বেলচা, যেরকম বালি তুলে বেলচার দ্বারা যেরকম মাটি কাটে,
এরকম উপর দিকে কাটতেছে না, চিপসগুলো বেরোবে তোমার এরকম, চিপসগুলো বেরোবে কি এরকম ভাবে। এটার নাম হচ্ছে ডাউন মিলিং। এটা নিচের দিকে চিপস নিতেছে আর এটা চিপসটা উপরের দিকে তুলতেছে, মানে কাটতেছে উপরের দিকে, এরকম উপর দিকে। এটার নাম কি আপ মিলিং আর এটার নাম ডাউন মিলিং। চিত্র এঁকে দিতে পারবো তো, এরকম চিত্র এঁকে দিলেই হবে। আর আপ মিলিং ডাউন মিলিং এর পার্থক্য আসবে যে যখন নিচের দিকে কাটবে এরকম তখন হয়েছে ডাউন মিলিং, যখন উপর দিকে কাটবে তখন হয়েছে আপ মিলিং। ডাউন মিলিং মানে হচ্ছে কোদালদের যদি মাটি কাটি তাহলে যেরকম হবে ওইটা হচ্ছে ডাউন মিলিং, আর বেলসের দ্বারা যদি বালি কাটি তাহলে এটা হচ্ছে আপ মিলিং। এখন আমরা এটা ভিডিওতে দেখার চেষ্টা করব, ভিডিওতে বোঝা যায় না ক্লিয়ার, আমি এখানে যেটা বোঝাইলাম ওইটা ভিডিওতে এত ক্লিয়ার বোঝা যায় না, তারপর আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে দেখতেছো এই যেগুলো হচ্ছে তোমার আপ মিলিং কাটার, ডাউন মিলিং কাটার, মানে ইন মিলিং বা সাইড মিলিং কাটার। এটা এই যেগুলো লম্বা লম্বা, ঠিক আছে? ভিডিওটা দেখো, দেখে আমি থামায় দেখে বোঝাইবো কোন দিকে চিজ বের হচ্ছে, কোন দিকে ঘুরতেছে। 90-degree flat end mills are used for profiling, slotting, pocketing, and boring operations. A roughing end mill has serrated cutting edges for creating fine chips and reducing vibration. These end mills চিপসটা কোন দিকে বেরোচ্ছে দেখো তো, চিপস এদিকে বেরোচ্ছে না, এইদিকে বেরোচ্ছে। তাহলে বলো দেখে কি মিলিং হবে? চিত্রটা দেখে আসি আবার। চিপস এইদিকে বেরোচ্ছে, কার্যবস্তু কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, কার্যবস্তু যাচ্ছে এইদিকে, চিপস বেরোচ্ছে ওইদিকে। দেখো চিত্র দেখে বোঝা যায় নাকি? এটা না, দেখো তো, নাকি এইটা? এইটা হবে আপ মিলিং। ভালো করে দেখো, এই যে চিপস, ছোট ছোট চিপস দেখতেছো না, এগুলো বেরোচ্ছে ওইদিকে। আর কার্যবস্তু কোন দিকে যাচ্ছে? আমি একটু টেনে দিই, দেখো। A roughing end mill has serrated cutting edges for creating fine chips and reducing vibration. এই টেবিলটা, এই যে কার্যবস্তু টেবিলটা এদিকে যাচ্ছে আর এটা যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, চিপস বেরোচ্ছে ওইদিকে, তাহলে এটা অবশ্যই আপ মিলিং। না বুঝতে পারলে আবার দেখো। A roughing end mill has serrated cutting edges for creating fine chips and reducing vibration. These end mills create a rough texture on the workpiece. A standard end mill can be used for roughing as well as finishing. This extra-long high-speed steel end mill has 4 spiral flutes. A similar end mill with 2 flutes is also available. Unlike a roughing end, এটা একটু খেয়াল করো, এই চিপস, এই কার্যবস্তু ওইদিকে যাচ্ছে, চিপস ওইদিকে বেরোচ্ছে, মানে এটা ডাউন মিলিং করতেছে। ভালো করে খেয়াল করে দেখো, আমি এই ভিডিওটা দেখো। a standard end mill produces full-length chips and এটা smooth surface finish. এটা আপ মিলিং। Coated carbide end mills are more rigid and heat resistant than high-speed. Used end mill has serrated cutting তোমরা বুঝতে না পারলে ভিডিওটা টেনে টেনে দেখবা যে আপ মিলিং ডাউন মিলিং কোনটা হচ্ছে। edges for creating fine chips and reducing vibration. These end mills create a rough texture on the এটা আপ workpiece. মিলিং। A standard end mill can be used for roughing as well as finishing. This extra-long high-speed steel end mill has 4 spiral flutes. A similar end mill with 2 flutes is also available. Unlike a roughing end mill, a standard end mill produces full-length chips and a smooth surface finish. Coated carbide end mills are more rigid and heat resistant than high-speed steel cutters. Feeding the workpiece against the cutter rotation is known as conventional milling. This is recommended on manual machines. Feeding the workpiece in the same direction as the cutter rotation is known as climb milling. This can backdrive the lead screws and produce chatter marks in manual machines. As cutting speed increases, chips change from silver to straw-colored to dark blue. Solid carbide end mills coated with aluminum titanium nitride are recommended for cutting steel without coolant in CNC machines. ডাউন মিলিং। In conjunction with climb milling, as demonstrated in this profiling operation, the heat-resistant coating can improve cutter life. Cutting a pocket begins by ramping the end mill into the workpiece. Ramping is recommended over plunging due to the improved evacuation of chips. Chip removal is also facilitated with the use of compressed air. Helical boring can be used to machine.
Aluminum-specific end mills have shallow helix angles for aggressive cutting and fewer flutes for increased chip clearance. These end mills are coated with zirconium nitride, a hard coating with a very low coefficient of friction. As usual, coolant is recommended for cutting aluminum. Indexable cutters, such as the Glatstern EN90 end mill, use replaceable carbide inserts. They typically require more horsepower than solid carbide end mills, but can be more economical due to the low cost of inserts and can cut deeper pockets due to the increased rigidity of the larger diameter shank. আমাদের ইনমিল নিয়ে যে ভিডিওগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেল, মানে মিলিং মেশিন নিয়ে যে ভিডিওগুলো শেষ হয়ে গেল। কিছু থিওরি আমরা পরে আলোচনা করতে পারি যে মিলিং মেশিনে কি কি অপারেশন করা হয়, মানে কি কি কাজ করা হয়, থ্রেড কাটিং, গিয়ার কাটিং, স্লট কাটিং, ঠিক আছে, এগুলো আমরা কিছু আলোচনা করতে পারি। লেদ মেশিনের কিছু আলোচনা বাদ আছে আমাদের, ওগুলো আমরা একসাথে আলোচনা করবো পরবর্তীতে। তো মিলিং মেশিন শেষ হয়ে গেল, আগামী ক্লাসে আমরা করব শেপার মেশিন এবং প্ল্যানার মেশিন। তাহলে আমাদের ভিডিও ক্লাস মেশিন শপের উপর শেষ হয়েছে, তারপর আমরা থিওরি আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।